ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বাই স্যার ফিলিপ সিডনির লেখা। যদিও বা আমার ল্যাপটপে ওই অ্যানটা ওঠে নাই বিদায় আমি ইয়েতে শুধুমাত্র এ দিছিলাম। পরবর্তীতে আবার ইয়ে করে নিব না। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা যদি একটু বলেন। জি আপু, দেখা যাচ্ছে। স্ক্রিন পুরোপুরি দেখতে পারতেছেন? কথা শোনা যায় ক্লিয়ার? জি আপু। আচ্ছা, দেখেন, ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি বাই স্যার ফিলিপ সিডনি। ঠিক আছে, অ্যাবাউট অথর। স্যার ফিলিপ সিডনি 30 নভেম্বর 1558 সালে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন 17 অক্টোবর 1584 সালে। হি ইজ এ ইংলিশ পোয়েট, ক্রিটিক, পলিটিশিয়ান, সোলজার অ্যান্ড কোর্টার। কোর্টার মানে কি আসসালামু জানেন? আলাইকুম আপু। হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। এই টপিকটা পড়ার আগে যদি এই বিষয়টার একটু ওভারভিউ আপ- আলোচনা করতেন আর কি। আপনি আমি ফুল ডিটেলস এখানে ফুললি লিখছি। ঠিক আছে, আহ, শুরু থেকে একটু আস্তে আস্তে দেখেন। ক্লাস শেষ করার পরে আপনি দেখবেন এই টপিক নিয়ে আপনার কোনো সন্দেহ থাকবে না। আর প্লাস আমি যখন এটার একটা ব্রড কোশ্চেন দিব তখন দেখবেন যে সবগুলোই পারতেছেন। 1 ঘন্টা বা আমি আধা ঘন্টা অপেক্ষা করেন, সবগুলো এমনিতেই বুঝে যাবেন। আমি বলতে চাচ্ছি যে আমরা তো উম, নতুন, এই বইটা সম্পর্কে যদি একটু বলতেন, বইয়ের আচ্ছা, পরিবেশন বললো কি আছে সবকিছু একটু এইটা বলুন, নিয়ে তো তারপর। আমি একটা ক্লাস নিছিলাম, ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজমের উপর একটা ক্লাস নিছিলাম। জি আপু। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে আর বলতেছি না। বাট যদি বলি যে ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম, ক্রিটিসিজম শব্দের অর্থ হচ্ছে সমালোচনা করা। সেটা ভালো দিক নিয়েও সমালোচনা করা হয়, আবার খারাপ দিক নিয়েও সমালোচনা করা হয়। এই ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজমের মধ্যে টোটাল 5টা টপিক আছে। একটা হচ্ছে প্রিপেস পোয়েট্রিক্স, সেটা হচ্ছে অ্যারিস্টটলের লেখা। অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি, সেটা স্যার ফিলিপ সিডনিয়ের লেখা। আর হচ্ছে প্রিপেস টু শেক্সপিয়ার, প্রিপেস টু লিরিক্যাল ব্যালাড এবং বায়োগ্রাফি অফ লিটারেরিয়া। একটার সাথে আরেকটা কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডগত জিনিস। তো আপনি যখন সবগুলার ব্যাকগ্রাউন্ড পড়বেন তখন এটা নিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে, এখন একটার সাথে তো আরেকটার কানেক্ট নেই যে আমি আপনাকে সংক্ষেপে বলবো। বুঝতে পারছেন বুঝতে ভাইয়া? জি জি, শুরু করুন, শুনছি। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা করা। সেটা 2টা দিক নিয়ে সমালোচনা করা যায়। একটা হচ্ছে খারাপ দিক নিয়েও সমালোচনা করা হয়, আবার ভালো দিক নিয়েও সমালোচনা করা হয়। এই সংজ্ঞাটা প্রযোজ্য হবে যখন আমি আপনাকে প্রিপেস টু শেক্সপিয়ার পড়াবো তখন। ঠিক আছে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বাই স্যার ফিলিপ সিডনিয়ের লেখা।
স্যার ফিলিপ সিডনি 30 নভেম্বর 1558 সালে জন্মগ্রহণ করেন, 17 অক্টোবর 1584 সালে মৃত্যুবরণ করেন। তিনি ইংলিশ একজন কবি ছিলেন, একজন সমালোচক ছিলেন, ক্রিটিক, একজন রাজনীতিবিদ ছিলেন, একজন সৈনিক ছিলেন, আর কোটার মানে তিনি রাজদরবারের একজন কবি ছিলেন। তিনি রিনাইসেন্স পিরিয়ডে বিলং করছেন, মানে রিনাইসেন্স পিরিয়ডে বড় হয়েছিলেন, বিশেষ করে এলিজাবেথান এজে। রিনাইসেন্স পিরিয়ডের কিন্তু সাবপার্ট রয়েছে, যদি হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার ভালো করে পড়েন তখন কিন্তু দেখতে পাবেন। তো এটার সাবপার্টের মধ্যে একটা আছে যে এলিজাবেথান পিরিয়ড, তো তিনি হচ্ছে এই এলিজাবেথান পিরিয়ডে বিলং করছেন বা বড় হয়েছেন। তার বিখ্যাত কয়েকটা কাজ বা ওয়ার্ক, সেটা হচ্ছে আর্কাইডা। এটা ভালো করে দেখবেন, আমার কিন্তু আমি এখানে 4টা কোশ্চেন 20-21 সেশনের জন্য দিয়েছি, সবগুলার ভিতরে আমি এই তথ্যগুলা ইউজ করছি। যখন আমি এটা পড়ানোর পরে একটা কোশ্চেন দিব তখন দেখবেন যে এইগুলা কিন্তু ইউজ করা আছে। এ রোম্যান্স, অ্যাস্ট্রোপিয়াল অ্যান্ড স্টিলি, এ সনেট সিকুয়েন্স অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যাস্ট্রোপিয়াল অ্যান্ড স্টিলিয়া ছিল একটি সনেট সিরিজ যেখানে 108টি লাভ সনেট রচনা করা হয়েছে। এতটুকু যদিও বা লাগে না, বাট এইগুলা মুখস্থ করবেন যে হিজ ফেমাস, বা পড়বেন না মুখস্থ, যে বুঝবেন যে তার কয়েকটা বিখ্যাত বই, আর্কাইডা, এ রোম্যান্স সিকুয়েন্স, অ্যাস্ট্রোপিয়াল অ্যান্ড স্টিলিয়া, এ সনেট সিকুয়েন্স অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি। এবার দেখেন, এই যে স্যার ফিলিপ সিডনি, এনার নাম তো ফিলিপ সিডনি, কেন তার নামের শুরুতে স্যার শব্দটা যুক্ত করা হয়? যদিও বা এটা পরীক্ষায় আসে না, বাট এটা অন্তর্ভুক্ত করা আপনার জানার জন্য, যে হোয়াই স্যার ইজ ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ স্যার ফিলিপ সিডনিস নেম। স্যার ফিলিপ সিডনি এর নামের শুরুতে কেন স্যার শব্দটা যুক্ত করা হয়? বাংলাতে বলি যে যেই সাহিত্যিকরা তাদের সাহিত্যিক কর্মের জন্য ইংল্যান্ডের রাজা বা রানীর কাছ থেকে নাইট উপাধি লাভ করে, তাদের নামের শুরুতে স্যার উপাধিটা যুক্ত করা হয়। স্যার ফিলিপ সিডনি তিনি ইংল্যান্ডের রানীর কাছ থেকে নাইট উপাধি লাভ করছেন, তাই তার নামের শুরুতে নাইট উপাধিটি বা স্যার উপাধিটি যুক্ত করা হয়েছে। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? আচ্ছা, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কেন লেখা হয়? স্টেফেন গোসন একজন পিউরিটান রাইটার। পিউরিটান রাইটার কাকে বলে সেটা জানেন? বা পিউরিটান ধর্মটা আসলে কি? ক্যাথলিক ধর্মের থেকে আলাদা। আচ্ছা বলি, ইংল্যান্ডে প্রথম একটা ধর্ম আসে যেটাকে বলা হয় ক্যাথলিক ধর্ম। প্রথম আমাদের মধ্যে যেরকম সুন্নি, শিয়া, তারপরে মুসলমানদের মধ্যে এরকম পার্ট আছে কিনা জানেন কিনা? ঠিক একই রকম ভাবে এই যে খ্রিস্টান ধর্মের মধ্যেও কিন্তু এইসব পার্ট আছে, সুন্নি এবং শিয়া। মানে সুন্নি না, আপনাকে আমি ফুল ব্যাকগ্রাউন্ডটাই বলি যে ইয়েতে ইংল্যান্ডে প্রথম দিকে একটা ধর্ম আসে, ইংল্যান্ডে না, বা খ্রিস্টানদের প্রথম দিকে যে ধর্মটা সেটা হচ্ছে ক্যাথলিক ধর্ম। ঠিক আছে, ওই ক্যাথলিক ধর্মের সময় বা তখনকার সময় বাইবেল রচনা বা বাইবেলটা লেখা হয়েছিল মূলত ল্যাটিন ভাষায়। ইংল্যান্ডের মানুষজন বা তখনকার মানুষজন তারা হচ্ছে ল্যাটিন ভাষা পড়তে পারত না। তখনকার সময় তারা কি করতে পারতো না, এই ল্যাটিন ভাষাটা পড়তে পারতো না। তো এই যে পুরোহিতরা তারা যাই বলতো মানুষ, সাধারণ মানুষ এটাই বিশ্বাস করত। তো এই পুরোহিতরা তারা কি করতো, দুনিয়াতে বসে মানুষের কাছে স্বর্গের জায়গা বিক্রি করতো। তারা মানুষকে বলতো যে তোমরা আমাকে যদি টাকা দাও তাহলে তোমরা স্বর্গে যেতে পারবা। কে বলতো? এই পুরোহিতরা বলতো। তো কারণ হচ্ছে আপনার এই ল্যাটিন ভাষা যেহেতু মানুষ বুঝতো না, শুধুমাত্র পুরোহিত বা ফ্রিস্ট যারা ছিলেন তারাই শুধু এটা বুঝতে পারতেন। তারা মানুষজনকে যেটাই বুঝাতেন তারা ওই টপিক নিয়েই বুঝতেন, তারা আর মানে যাই বলতেন তাই বুঝতেন। তো
এইরকম একটা পরিস্থিতি ছিল তখন। তো ওই সময় একজন ব্যক্তির আবির্ভাব হয় যার নাম হচ্ছে মার্টিন লুথার। হ্যাঁ, তো উনি কি করে, উনি আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, বা তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি ছিলেন। তো তিনি হচ্ছে বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তো তিনি এই ল্যাটিন ভাষাটা বুঝতে পারতেন। তিনি যখন এটা বুঝতে পারেন এবং দেখেন যে আসলে মানুষদেরকে এই পুরোহিতরা যা পড়াচ্ছে এটা কিন্তু ভুল, বা যা বুঝাচ্ছে তা কিন্তু বাইবেলে উল্লেখ নাই। তো তিনি কি করেন, এটা নিয়ে 95টা থিসিস লিখে অক্সফোর্ডে দেখান এবং বলেন যে এই যে পুরোহিত যারা ছিল তারা হচ্ছে মানুষদেরকে ভুল ব্যাখ্যা প্রদান করতেছে ধর্ম সম্পর্কে। তখন এই যে তিনি একটা প্রোটেস্ট করেন এই ক্যাথলিকদের বিরুদ্ধে, ওটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট ধর্ম। ঠিক আছে, তো প্রোটেস্ট্যান্ট ধর্মের মধ্যে এটা উল্লেখ থাকে যে মানে এটার মধ্যে যে আমরা হচ্ছে গির্জায় বা পুরোহিতদের কাছে গিয়ে ঈশ্বরকে চাওয়ার প্রয়োজন নাই, আমরা ঘরে বসে ঈশ্বরকে পাবো। তো এই যে এটা কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্ম, এটা থেকে এই প্রোটেস্ট্যান্ট ধর্মটার আবির্ভাব হয়। তখন মানুষজন কি করে, তারা আর আপনার ইয়েতে যাওয়া ছেড়ে দেয়, তারা আর হচ্ছে কি প্রার্থনালয়ে যায় না। যারা হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্মের অধিকারী তারা কি করে, প্রার্থনালয়ে যাওয়া কমিয়ে দেয়। তখন কিছু কিছু ব্যক্তি যারা আছে যে না, আমাদেরকে ঈশ্বরকে পেতে হলে প্রার্থনালয় যেতে হবে বা গির্জায়ও যেতে হবে এবং ঘরে বসেও তাকে ডাকতে হবে, বাট আমাদেরকে গির্জায়ও যেতে হবে। এই যে পিওরভাবে কিছু মানুষ যারা হচ্ছে এই ধর্মটাকে মানে, যে তারা হচ্ছে আপনার প্রার্থনালয়ে গিয়েও ঈশ্বরকে ডাকবে এবং এখানে থেকেও ঈশ্বরকে ডাকবে বা ঘরে বসেও ঈশ্বরকে ডাকবে, ওই ধর্মটাকে বলা হয় পিউরিটান ধর্ম। তার মধ্যে আরেকটা ধর্ম আছে অ্যাঙ্গাকেলিজম, যদিও বা আমার ওইটার প্রয়োজন নাই। সেটা যখন আমরা আপনাদের 16 and 17 সেঞ্চুরির পোয়েট্রির দ্য প্যারি কুইন কবিতাটা পড়াবো, তখন ওই টপিকটা বা এই যে টপিকটা নিয়ে পিউরিটানটা আসছে কোথা থেকে তা আরও ডিটেলস আলোচনা করবো। বাট এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা? আচ্ছা, ওইখান থেকে মূলত এই পিউরিটান ধর্মটা আসা। এই যে আমাদের জন মিল্টন, তিনি কিন্তু পিউরিটান ধর্মের বিশ্বাসী। এই স্টেফেন গোসন তিনি একজন পিউরিটান রাইটার ছিলেন, যিনি পোয়েট্রি এর সমালোচনা করে একটা বই লিখেন যার নাম দিয়েছিলেন দ্য স্কুল অফ অ্যাভাস। স্টেফেন গোসন একজন ধর্মীয় ব্যক্তি হওয়ার কারণে তিনি ভাবতেন পোয়েট্রি মানুষকে অনৈতিকতা বা ইমর্টালিটি শিখায়, পোয়েট্রিতে মিথ্যা কথা লেখা হয়, এটা মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছে এবং ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, পোয়েট্রি মানুষকে অনৈতিকতা বা ইমর্টালিটি শিখায়, পোয়েট্রি মানুষকে মিথ্যা কথা লেখা হয়, এটা মানুষকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, বইটি নিয়ে যাচ্ছে। তাই তিনি পোয়েট্রিকে আক্রমণ করে দ্য স্কুল অফ অ্যাবাস বইটি লেখেন। এই বইটি পাবলিশড হওয়ার পর থেকে মানুষ তার যুক্তিকেই সঠিক ধরে নিয়ে ধীরে ধীরে কবিতা পড়া কমিয়ে দিতে থাকেন। বা এতটুকু পর্যন্ত আমি যদি আপনাকে আরেকটু সংক্ষেপে বলি, যে স্টেফেন গোসন তিনি একজন ব্যক্তি ছিলেন যিনি পিউরিটান ধর্মের অধিকারী ছিলেন, বা তিনি একজন পুরোহিত বলা যায়। তো তিনি পোয়েট্রি খারাপ, পোয়েট্রি পড়লে মানুষ নষ্ট হয়ে যায়, পোয়েট্রি কেন মানে কবিতা কেন পড়বে, এটা নিয়ে তিনি একটা বই লিখেন। তার মতে কবিতা সব থেকে খারাপ। তো এই অভিযোগগুলা বা কবিতা সম্পর্কে এই খারাপ অভিযোগগুলা উল্লেখ করে তিনি একটা বই তৈরি করেন। ওই বইটার নাম দিয়েছিলেন তিনি দ্য স্কুল অফ অ্যাবাস। ঠিক আছে, যেহেতু তিনি একজন ধর্মীয় ব্যক্তি, ধরেন বাংলাদেশের একজন হুজুর যাকে আপনি বেশি মান্য করেন বা তার কথা বা ফলো করেন আপনি বেশি, এখন উনি যা বলবে আপনার কাছে তো তাই রাইট বলে মনে হবে, যাই হোক যে যুক্তি হোক, বাট আপনার কাছে মনে হয় যে এই হুজুর আসলে প্রকৃত, বাট উনি একটা কথা বলছেন যুক্তি দ্বারা, তখন আপনার কাছে মনে হবে না যে এটাই রাইট? মনে হবে কিনা? তো এই যে স্টেফেন গোসন তিনি যখন এই কবিতার বিরুদ্ধে একটা অভিযোগ তৈরি করে এই বইটা তো লিখেন এবং এটা পাবলিশ করেন, তখন সাধারণ মানুষ মনে করতে থাকে যে আসলেই এটা রাইট। তারা তখন কবিতা পড়া কমিয়ে দিতে থাকে।
এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। গোসন তার বইটা স্যার ফিলিপ সিডনিকে ডেডিকেট করেন, মানে তিনি যখন এই বইটা লেখেন তখন তিনি স্যার ফিলিপ সিডনিকে উল্লেখ করে লেখেন যে তিনি এটার উদ্দেশ্যে লিখছেন, তার উদ্দেশ্যে লিখছেন। একজন কবিতা প্রেমী হয়ে স্যার ফিলিপ সিডনি কবিতা নিয়ে এসব অভিযোগ মেনে নিতে পারেনি, তাই গোসনের যুক্তির বিপক্ষে স্যার ফিলিপ সিডনি নিজের যুক্তি দিয়ে পোয়েট্রিকে ডিফেন্স করে এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটা লিখছেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? মূলত স্যার ফিলিপ সিডনি স্টিফেন গোসন কবিতাকে খারাপ বলে, তার কবিতাকে খারাপ উল্লেখ করে তার দ্য স্কুল অফ অ্যাবাস বইটার মধ্যে এটা লিখছেন। কি কাজ করতেছেন? আচ্ছা, স্কুল অফ অ্যাবাস বইটাতে লিখছেন। তখন তার এটা পড়ার পর স্টিফেন গোসনের মনে, স্যার ফিলিপ সিডনির মনে হয়েছে যে না, এই অভিযোগগুলোর আনসার দেওয়া প্রয়োজন। তখন তিনি একটা বই রচনা করেন, আর ওই বইটার নাম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? বা এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন এতক্ষণ আমরা উপরে কিন্তু স্যার ফিলিপ সিডনি এর সম্পর্কে লিখছি। এবার আমরা স্টিফেন গোসন সম্পর্কে কিছু লিখি। তার জন্ম কত সালে, মৃত্যু কত সালে? স্টিফেন গোসন তিনি 1554 সালে জন্মগ্রহণ করেন। 13 ফেব্রুয়ারি 1624 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন পিউরিটান চার্চম্যান ছিলেন কেন্ট রাজ্যের। তিনি কেন্ট শহরের একজন পুরোহিত ছিলেন। কোন ধর্মের? পিউরিটান ধর্মের। তিনি স্যার ফিলিপ সিডনির এক বছরের বড় ছিলেন। তিনি একটা বই লিখেন, যে বইটার নাম কি, বা গ্রন্থ লিখেন, পাম্পলেট অর্থ গ্রন্থ, সেটার নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাবাস। অ্যাবাউট স্কুল অফ অ্যাবাস, এই যে স্কুল অফ অ্যাবাস সম্পর্কে বলি, যেটা লেখা হয় 1579 সালে, এটা পাবলিশড হয় 1579 সালে। এই বইটি তিনি স্যার ফিলিপ সিডনিকে ডেডিকেট করে লিখেন। এই বইটিতে তিনি স্টিফেন গোসন, বা বইটিতে স্টিফেন গোসন 14টা অবজেকশন অর সার্চ দেন, মানে কবিতা খারাপ, এটা তিনি 14টা অভিযোগ লেখেন। এই স্যার আপনার হচ্ছে স্টিফেন গোসন 14টা অভিযোগ লিখেন তার এই দ্য স্কুল অফ অ্যাবাস বইয়ের মধ্যে, যে কবিতা খারাপ এটা সম্পর্কে 14টা অভিযোগ করেন। এর ভিতরে 4টা অবজেকশনের রিপ্লাই দেন স্যার ফিলিপ সিডনি। মূলত কবিতা খারাপ এটা নিয়ে 14টা অবজেকশন কে দেন? স্টিফেন গোসন তার দ্য স্কুল অফ অ্যাবাস বইয়ের মধ্যে। ওই বইটা পড়ার পর স্যার ফিলিপ সিডনি পড়ার পর তার কাছে মনে হয়েছে এই যে 10টা, এটা সাধারণ মানুষ পড়লেই বুঝতে পারবে এটা এমনিতেই লেখা হয়েছে, এটা কোনো যুক্তি নাই। বাট 4টা তার কাছে মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট, এই 4টা অবজেকশনের বা অভিযোগের উত্তর তার দেওয়ার প্রয়োজন সাধারণ মানুষের কাছে, এবং এই যে স্যার স্টিফেন গোসনের ভুল ভাঙানোর প্রয়োজন, তাই তিনি এই 4টা অভিযোগ এর আনসার দেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? বাকি 10টাই স্যার ফিলিপ সিডনির কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই তিনি এটা লেখেন নাই। এবার আসেন যে আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কখন লেখা হয়েছে, কখন পাবলিশড হয়েছে সেটা সম্পর্কে জানি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লেখা হয় 1580 সালে, এটা পাবলিশড হয় 1595 সালে। টাইপ অফ ওয়ার্ক হচ্ছে পস্থিউমাস বুক। এখন বলতে পারবেন হোয়াট ইজ পস্থিউমাস বুক? পস্থিউমাস বুক কাকে বলে? আপু বলতে পারবেন হোয়াট ইজ পস্থিউমাস বুক? পারবেন কিনা? না পারলে সরাসরি বলবেন, টাইম লস্ট করে তো প্রয়োজন নাই। পারবেন কিনা সেটা বলেন। আচ্ছা, আপনি দেখেন এটা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কার লেখা? হ্যাঁ, স্যার ফিলিপ সিডনির লেখা। স্যার ফিলিপ সিডনি কত সালে মারা গেছেন? 1584 সালে। কিন্তু এই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি সেটা পাবলিশড হয়েছে কত সালে? 1595 সালে। ঠিক আছে, যদি কোনো সাহিত্যিকের লেখা বা কোনো ব্যক্তির লেখা বা কোনো সাহিত্যিকের লেখা যখন তার মৃত্যুর পরে প্রকাশিত হয়, তখন ওই বইগুলাকে বলা হয় পস্থিউমাস বুক। আবার আরেকটা জিনিস আপনাকে বলি, যদি কোনো সন্তান
তার বাবার মৃত্যুর পরে জন্মগ্রহণ করে তাকে ওই সন্তানটাকে বলা হয় পস্থিউমাস সন। কারো মৃত্যুর পরে যদি তার সন্তান জন্মগ্রহণ করে তখন তাকে বলা হয় পস্থিউমাস সন। আবার কোনো সাহিত্যিকের লেখা যদি তার মৃত্যুর পরে প্রকাশিত হয় তখন সেটাকে বলা হয় পস্থিউমাস বুক। বুঝছেন কিনা? ফার্স্ট আচ্ছা, ফার্স্ট টাইটেল। এই যে এই কবিতাটা যখন বা এই কবিতাটা না, এই ক্রিটিসিজমটা যখন লেখেন বা এই বইটা যখন লেখেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা কিন্তু স্যার ফিলিপ সিডনির জীবিতকালীন অবস্থায় প্রকাশিত হয় নাই। তো যখন তিনি এই বইটা লিখেছিলেন তখন তিনি এই বইটার নাম দিয়েছিলেন ইন ডিফেন্স অফ পৌজি। মানে এই যে পৌজি মানে কি, কবিতা, কবিতাকে ডিফেন্স করে তিনি এটা লিখছেন। ঠিক আছে? তারপরে যখন তার মৃত্যুর পরে এটা প্রকাশিত হয় তখন স্যার ফিলিপ সিডনির যে ইয়েরা ছিল, রিলেটিভ বা আত্মীয় স্বজনরা ছিল এবং যারা এই স্যার ফিলিপ সিডনির বইটাকে পাবলিশ করে তারা এই বইটার নাম দিয়েছিল অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এই যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এটার মানে হচ্ছে বেগিং পার্ডন ফর রাইটিং পোয়েট্রি, কবিতা লেখার শুরুতে ক্ষমা চাওয়া। তাহলে ইন ডিফেন্স অফ পোজি মানে কি, কবিতাকে ডিফেন্স করে লেখা। আর অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি মানে কি, কবিতা লেখার শুরুতে ক্ষমা প্রার্থনা করা। এতটুকু বুঝছেন কিনা? পারপাস, এই যে লেখাটা লিখছে এটার লক্ষ্যটা কি? অ্যাজ এ রিপ্লাই টু দ্য অ্যাটাকস অফ দ্য পিউরিটান পিপল। এই যে স্পেশালি স্টেফেন গোসন এটা লিখছে মূলত এই যে পিউরিটান মানুষ, হ্যাঁ, বিশেষ করে যে স্টেফেন গোসন, তারা যে অ্যাটাক করেছিল কবিতাকে বা কবিতা নিয়ে অভিযোগ তুলেছিলেন সেটার রিপ্লাই স্বরূপ এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটা লেখা হয়েছে। An Apology for Poetry An Apology for Poetry is the first book of criticism of English literature. ইংরেজি সাহিত্যের প্রথম ক্রিটিসিজম বই হচ্ছে An Apology for Poetry. An Apology for Poetry means begging pardon for writing poetry. আগে বললাম কবিতা লেখার শুরুতে কি, ক্ষমা চাওয়া। It has 81 paras including 1778 লাইন্স। এটার মধ্যে 81টা প্যারা এবং 1778টা লাইন রয়েছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অর দ্য ডিফেন্স অফ পোজি এর মধ্যে আমরা যে বিষয়গুলা পাবো, ঠিক আছে, যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কি লেখা ছিল, উনি কি কি লিখছে। প্রথমে পোয়েট্রিকে আক্রমণ করে স্টেফেন গোসন দ্য স্কুল অফ অ্যাবাস বইটিতে যে 14টি অবজেকশন বা সার্চ তুলেছেন তার মধ্যে যে 4টা অবজেকশন বা সার্চ, দুইটার অর্থে কি, অভিযোগ, এর উত্তরে স্যার ফিলিপ সিডনি দিয়েছিলেন। সে 4টা আনসার আমরা এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইতে পাবো। আর কি পাবো, পোয়েট্রিকে রক্ষা করতে গিয়ে এবং স্টেফেন গোসনের ভুল ভাঙানোর জন্য স্যার ফিলিপ সিডনি আরও কিছু তথ্য কিন্তু এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির মধ্যে দেয়। আমরা সেগুলা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইয়ের মধ্যে পাবো। স্যার ফিলিপ সিডনিকে ডিফেন্স করতে গিয়ে পোয়েট্রিকে 3 ভাগে তিনি ভাগ করেছেন। স্যার ফিলিপ সিডনি এই যে কবিতাকে রক্ষা বা কবিতা সম্পর্কে ভালো লিখতে গিয়ে তিনি এই কবিতাগুলোকে 3টা ভাগে বিভক্ত করছেন। ওই 3টা ভাগ আমরা এখানে পাবো। তাহলে আমরা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইয়ের মধ্যে কি কি পাবো? 1, স্টেফেন গোসন যে 14টা অবজেকশন তুলছেন দ্য স্কুল অফ অ্যাবাস বইটিতে, ওই স্কুল অফ অ্যাবাস বইয়ের যে 4টার অবজেকশনের আনসার স্যার ফিলিপ সিডনি দিয়েছিলেন, সে 4টা অবজেকশনের আনসার আমরা এখানে পাবো। পোয়েট্রিকে ডিপেন্ড করতে গিয়ে স্যার ফিলিপ সিডনি স্টেফেন গোসনের ভুল ভাঙানোর জন্য আরও কিছু তথ্য তুলে ধরেন, সে তথ্যগুলো আমরা এখানে পাবো। আরেকটা, এই যে এই কবিতাগুলাকে রক্ষা করতে গিয়ে তিনি মূলত এই কবিতাগুলাকে 3টা ক্যাটাগরিতে ভাগ করছেন, যে কবিতা 3 প্রকারের হয়, ওই 3 প্রকারের বা ওই 3 ক্যাটাগরির কবিতা আমরা পাবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, একটু যদি
আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দিয়ে আসি, তাহলে তো সুবিধা হবে। দাঁড়ান। আচ্ছা আমাদের লাইভ ক্লাস শেয়ার করে একটা কথা বলে আবার ওইটার ভিতরে একটা যুক্তি খাটায় যে আমি এই কারণে এই কথাটা বলবো। আচ্ছা দেখেন, ফোর অবজেকশন অর সার্চ অফ পোয়েট্রি। আচ্ছা আমি 1 মিনিট টাইম নিতেছি, সরি। ওইটাকে বলে আচ্ছা দেখেন, ফোর অবজেকশন, এই যে চারটা অভিযোগ তিনি লিখছেন, ওই চারটা অভিযোগ আমরা দেখি। প্রথমে কি যে চারটা অভিযোগ অর সার্চ অফ পোয়েট্রি, এই যে কবিতা সম্পর্কে যে চারটা অভিযোগ লিখছেন স্টেফেন গোসন, এবং যেগুলার আনসার স্যার ফিলিপ সিডনি দিয়েছিলেন কি, সেটা আমরা এখানে পাবো। একটা হচ্ছে এই যে স্টেফেন গোসন, তিনি বলেছেন পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম, কবিতা মানুষের সময় নষ্ট করে। মানে আপনি কবিতা পড়লে আপনার সময় নষ্ট করবে, সময় নষ্ট হবে, শুধু শুধু কবিতা পড়ে লাভ কি? এটা কে বললেন? স্টেফেন গোসন বলছেন। এটার উত্তরে স্যার ফিলিপ সিডনি বলেছেন যে পোয়েট্রি ইজ দ্য মেইন সোর্স অফ এডুকেশন। স্যার ফিলিপ সিডনি বলতেছেন কবিতা হচ্ছে শিক্ষার প্রধান উৎস। কারণ আপনি যদি দেখেন বাংলা সাহিত্য, সেটা কি দ্বারা শুরু হয়েছে? কবিতার মাধ্যমে, কবিতা চর্যাপদের মাধ্যমে, যেটা। আর ইংরেজি সাহিত্য শুরু হয়েছে বিয়ল্পের মাধ্যমে, যেটাও একটা কবিতা। আর অ্যারাবিক সাহিত্য আপনি যদি দেখেন, আমরা যে কোরআন মাজিদ পড়ি, কোরআন কিন্তু আমরা সুরে সুরে পড়ি, এটাকে কিন্তু কবিতা ধরা হয়। তো প্রত্যেকটা সাহিত্যেই মূলত কবিতার দ্বারা শুরু হয়েছে। তো তার কথা মতে, স্যার ফিলিপ সিডনির কথা মতে হচ্ছে কবিতাই হচ্ছে শিক্ষার মূল উৎসাহ। কিন্তু স্টেফেন গোসন কি বলছেন? কবিতা পড়লে মানুষের সময় নষ্ট হয়। প্রথম অবজেকশনটা কি লিখছেন এবং ওই অবজেকশনের আনসার স্বরূপ কি দেওয়া হয়েছে, এটা বুঝছেন কিনা? স্টেফেন গোসন তার প্রথম অবজেকশনে তিনি বলছেন যে পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম, কবিতা মানুষের সময়কে নষ্ট করে। মানে আপনি যদি কবিতা পড়েন, সেটা আপনি আর সময় নষ্ট হবে। কোথায় লিখছেন স্টেফেন গোসন? তার দ্য স্কুল অফ অ্যাবাস বইটিতে এটা লিখছেন পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম। এটার আনসার স্বরূপ স্যার ফিলিপ সিডনি বলেছেন পোয়েট্রি ইজ দ্য মেইন সোর্স অফ এডুকেশন, কবিতা হচ্ছে শিক্ষার মূল উৎস। কারণ প্রত্যেকটা সাহিত্যই হচ্ছে কবিতার মাধ্যমে শুরু হয়েছে। আপনি যদি দেখেন, বাট এটা আমার উদাহরণস্বরূপ, আপনি যদি দেখেন বিয়ল্ফ, সেটা ইংরেজি সাহিত্য শুরু হয়েছে কিসের মাধ্যমে? বিয়ল্ফ কবিতার মাধ্যমে। বাংলা সাহিত্য চর্যাপদের মাধ্যমে শুরু হয়েছে। অ্যারাবিক সাহিত্য কোরআন মাজিদ দ্বারা শুরু হয়েছে, যা কিন্তু একটা
কবিতা। তো এই যে তিনি একটা বলছেন কবিতা মানুষের সময়কে নষ্ট করে, কিন্তু স্যার ফিলিপ সিডনি বলতেছেন যে কবিতাই হচ্ছে শিক্ষার মূল উৎস। প্রথম অবজেকশনটা কি দিছেন এবং এটার আনসারটা কি দিছেন ভাইয়া এবং আপু দুজনে বুঝছেন কিনা বলেন? আচ্ছা, দ্বিতীয় অবজেকশনটা ছিল ইট ইজ দ্য মাদার অফ লাইস। বলতেছে স্টেফেন গোসন বলতেছে যে কবিতা হচ্ছে মিথ্যার জননী। কারণ কেন এটা বলছি আগে সেটা বলি। কারণ আপনি যদি ড্যাফোডিলস বইতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টু ড্যাফোডিলস, হ্যাঁ কবিতাটা পড়ছেন ফার্স্ট ইয়ারে, মনে আছে কিনা? হ্যাঁ, ওইখানে তিনি বলেছেন আমি এক ফলকে 10,000 ফুল দেখেছি। এখন এক ফলকে কি 10,000 মানে আপনি চোখের পলক মেলতে কি 10,000 ফুল দেখতে পারবেন? দেখা যায় কিনা? দেখা যায় না। 10,000 ফুল কি এক পলকে কেউ দেখতে পারে? না। তার আরো কথা যে অন্যান্য যে কবিরা তারা কবিতার মধ্যে মিথ্যা কথা লেখে। এটা কে বলছেন? স্টেফেন গোসন বলছেন যে ইট ইজ দ্য মাদার অফ লাইস, কবিতা হচ্ছে মিথ্যার জননী। কিন্তু স্যার ফিলিপ সিডনি এটার আনসারে বলতেছেন যে দ্য পোয়েটস নেভার টেল লাইস বিকজ দে আর ফ্রিম নাথিং। কবিরা কখনো মিথ্যা কথা বলে না, কারণ তারা এটা নিশ্চিত করে কিছু বলে না। যে ড্যাফোডিলস কবিতায় কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলে নাই যে আমি 10,000 ফুলই দেখেছি, তিনি বলেছেন আমি প্রায় 10,000 ফুল দেখেছি। কবিরা মিথ্যা কথা বলে না, কারণ তারা কোনো কিছু নিশ্চিত করে বলে না। তারা বলে হ্যাঁ এটা হতে পারে বা এটা হয়তো দেখছি, এরকম কিছু, কিন্তু তারা নিশ্চিত করে বলে না যে তারা এটাই করছে। তো এই কারণে তিনি বলতেছেন যে কবিরা কখনো মিথ্যা কথা বলে না, বা কারণ তারা কখনো নিশ্চিত করে বলে না যে এটাই তারা করছে বা এটাই দেখছে। তারা সম্ভাবনা প্রকাশ করে, হয়তো বা এটা হতে পারে বা হয়তো আমি এটা দেখছি, এরকম কিছু। সেকেন্ড অবজেকশনটা বুঝছেন কিনা? থার্ড অবজেকশনে আপনার স্যার ফিলিপ সিডনি স্টেফেন গোসন বলছেন ইট ইজ নার্স অফ অ্যাবিউজ, যে কবিতা হচ্ছে মানুষকে অনৈতিকতা শিখায়। কবিতা মানুষকে নৈতিকতা শিখায় না। কবিতার মধ্যে মানে ধরেন আপনাকে খারাপ একটা নির্দেশনা দেয়, ভালো নির্দেশনা দেয় না। তো এটা নিয়ে স্যার ফিলিপ সিডনি বলেছেন পোয়েট্রি ডাজ নট অ্যাবিউজ মেন্স উইট অ্যান্ড ইট ইজ মেন্স উইট হুইচ অ্যাবিউজ পোয়েট্রি। তো তিনি বলতেছেন কবিতা মানুষকে নষ্ট করে না, এটা মানুষ যারা হচ্ছে কবিতাকে নষ্ট করে। কারণ কবিতাকে নিজেই সৃষ্টি করছে বা কবিতা কি নিজেই তৈরি হয়েছে নিজে, নাকি একজন মানুষ কবিতা লিখছেন? হ্যাঁ, তো তার কথা মতে কবিতা মানুষকে নষ্ট করে না, বরং মানুষ কবিতাকে নষ্ট করে। এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়া, বুঝছেন এতটুকু? চার নাম্বার যে অবজেকশন সেটা তিনি বলেছেন প্লেটো হ্যাড রাইটলি ব্যানিস্ট দ্য পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল রিপাবলিক। আমরা যদি জানি রিপাবলিক নামে, আইডিয়াল রিপাবলিক নামে প্লেটোকে চিনেন কিনা বা প্লেটোর নাম শুনছেন কিনা? ভাইয়া শুনছেন? তো প্লেটো তার একটা বই লিখছেন, ওই বইটার নাম হচ্ছে রিপাবলিক। ওই বইতে তিনি কি সম্পর্কে লিখছেন যে একটা আদর্শ রাষ্ট্র কিরকম হওয়া উচিত, ওই রাষ্ট্রের মধ্যে কোন কোন মানুষগুলা থাকার প্রয়োজন। তো তার মতে একটা আদর্শ রাষ্ট্র কিরকম হওয়া উচিত বা একটা আদর্শ রাষ্ট্রের মধ্যে কোন কোন মানুষ থাকা উচিত, তিনি সেগুলা এই রিপাবলিক বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তো আপনার স্টেফেন গোসন বলেন কি যে এই যে রিপাবলিক বইটা প্লেটো লিখছেন, ওই বইয়ের মধ্যে তিনি কবিদের রাখেনি, যে কবিরা একটা আদর্শ রাষ্ট্রের মধ্যে কবিদের তিনি অন্তর্ভুক্ত করেন নাই। এটা কে বলছেন? স্টেফেন গোসন। এটার আনসারে স্যার ফিলিপ সিডনি বলতেছেন প্লেটো ডিড নট ব্যানিশ দ্য পোয়েট্রি ফ্রম হিজ আইডিয়াল রিপাবলিক। প্লেটো তার
আদর্শ রাষ্ট্রের মধ্যে কবিতাকে ব্যানিশ করে নাই বা কবিতা থাকতে পারবে না সেটা বলে নাই। হি ব্যানিশ দ্য পয়েটস হু আর করাপ্টেড। তিনি ওই কবিদেরকে তার আদর্শ রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে নাই যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত বা যারা টাকা খেয়ে মানুষের জন্য লেখে বা খারাপ খারাপ জিনিস লেখে, তাদেরকে তার কবিতার মধ্যে তিনি তার আদর্শ রাষ্ট্রের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করে নাই, বাকিদের তিনি অন্তর্ভুক্ত করছেন। 4টা অবজেকশন এবং 4টা অবজেকশনের আনসার কি দিয়েছে, এটা ক্লিয়ার কিনা ভাইয়া বুঝতে পারছেন? বুঝতে পারছি, অবজেকশনটা আমারও অনেক বলার তো কিছু নেই। কি বলছেন বুঝি নাই, আরেকবার। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আর কি নিয়ে আসেন তো। 2 নাম্বার এটা, ইট ইজ দ্য মাদার অফ লাইস। এটা আরেকটু নিচে কোনটা, এটা না না, ওই যে 4টা যে পয়েন্ট আছে না, ওই 4টার দ্বিতীয় নাম্বার। 4টা পয়েন্টের তৃতীয় নাম্বার, সেটা তো আমি বুঝিই নাই কোনটার কথা বলতেছেন। এগুলো বিকজ কবিতা কিছু বলছে না। 1 মিনিট, এবার বলেন। দ্বিতীয় নাম্বারটা যে অবজেকশনগুলো, সেটা অবজেকশনগুলো অবজেকশনের 2 নাম্বার, এটাই হচ্ছে অবজেকশনের 2 নাম্বারটা। ওইখানে যে দেখলাম যে পোয়েট্রি মানুষকে খারাপ করে আর কি, খারাপের দিকে নিয়ে যায়, এই ধরনের একটা পড়লাম না। আচ্ছা, কবিতা মানুষকে অনৈতিকতা শেখায়, সেটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, সেটা হচ্ছে ইট ইজ নার্স অফ অ্যাবিউস। কবিতা মানুষকে অনৈতিকতা শেখায়। তো এখানে বা কবিতা মানুষকে খারাপ পথে নিয়ে যায়, এটার আনসারে স্যার ফিলিপ সিডনি বলছেন পোয়েট্রি ডাজ নট অ্যাবিউস ম্যানস। কবিতা মানুষকে নষ্ট করে না। হ্যাঁ, অ্যান্ড ইট ম্যানস উইথ হুইচ অ্যাবিউস পোয়েট্রি। এটা হচ্ছে মানুষ যারা কবিতাকে নষ্ট করে, কারণ একটা কবিতা সে কিন্তু নিজে নিজে সৃষ্টি হয় না, ঠিক আছে? কবিতাটা রচনা করে কে? একজন মানুষ। তো কবিতাকে নষ্ট করতে পারে মানুষ, কবিতা কিন্তু নিজেকে নষ্ট করতে পারে না, বা কবিতার মধ্যে এমন কিছু থাকে না যে আরেকজনকে নষ্ট করতে পারে। কবিতাটা লেখেই হচ্ছে আরেকজন মানুষ, যেটা আমি এই কথা একমত না। কেন? আমরা মূলত এর আগে আচ্ছা, সম্ভবত করছিলাম একটা কোটেশনে, হুম যখন অল গড গড ইজ অল, হুম এখানে কিন্তু শিরিক করা হচ্ছে ডিরেক্ট। কবিতাটা কি নিজে নিজে মানে কোন একটা ব্যক্তির দ্বারা কবিতাটা লেখা হয়েছে, নাকি কবিতা মানে আপনি সৃষ্টি হয়েছে? কবিতা তো আপনা আপনি সৃষ্টি হয় না, হ্যাঁ, কবিতা তো ব্যক্তি। কেউ কেউ ডেফিনেটলি সেটা লিখছে। কবি এখানে এটাই উল্লেখ করছে যে কবিতা মানুষকে নষ্ট করে না, বরং মানুষ কবিতাকে নষ্ট করে, কারণ কবিতা নিজেকে নিজে সৃষ্টি করে না, একটা মানুষের দ্বারাই এই কবিতাটা সৃষ্টি হয়, যার কারণে অন্য আরেকটা মানুষ এটা পড়ে সে নষ্ট হয়। বুঝছেন কিনা? উনি যে সৃষ্টি করলো ওই কবিতা থেকে, আমরা তাহলে একটা মুসলিম ছেলে তাহলে কি শিখবে? এখানে তো শিরিক করা হচ্ছে। আচ্ছা, আরেকটা সংজ্ঞা দিই। ডাক্তার জাকির নায়েকের অনুযায়ী ধরেন একটা গাড়ি নতুন কিনছেন, বাট আপনি গাড়িটা চালাতে পারেন না, গাড়িটার কন্ডিশন অনেক ভালো, ঠিক আছে? আপনি গাড়িটার মধ্যে উঠে গাড়িটা চালাচ্ছেন, তো যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে তখন যে চালাচ্ছে তার দোষ নাকি গাড়িটাই খারাপ, কোনটা? যে চালাচ্ছে তার দোষ। তো এই যে কবিতা, সেটা আরেকজন মানুষ সৃষ্টি করছে, তো কবিতাকে নষ্ট করা হয়েছে আরেকজন মানুষের দ্বারা, তারপরে আমরা সেটা পড়ছি।
তো তার থেকে আমরা খারাপ হয়েছে। তিনি কিন্তু আবার এই কবিতাকে 3 ক্যাটাগরিতে বিভক্ত করেছেন, যেটার মধ্যে খারাপ ক্যাটাগরির কবিতাও আছে, ভালো ক্যাটাগরির কবিতাও আছে। যে কোনো কোনো মানুষ হয়তো বা কিছু কিছু কবিতা খারাপভাবে কিছু কিছু কবিতা খারাপভাবে লিখছে, তো সেটা পড়ে হয়তো বা স্টেফেন গোসনের মনে হয়েছে সকল কবিতা খারাপ, কিন্তু আসলে তা না, সকল কবিতা তো খারাপ না, বা সকল কবিরাও খারাপ না। আপনি একজনের দোষে পুরা পৃথিবীকে তো আর দোষারোপ করতে পারবেন না। ধরেন আপনি একটা দোষ করছেন, সেটা নিয়ে কি আমি আপনাকে বলতে পারবো যে আপনার ফুল ফ্যামিলির দোষ এটা? না না না। তো একটা কবিতা সেটা আরেকজন কবি লিখছে, তার জন্য কি আমি সারা সকল কবিতা যে কবিরা যা কবিতা লিখছে আমি সব কবিতাকে বলবো যে সব কবিতাই খারাপ? না না, আমাকে বলতে হবে যে কিছু কিছু কবিতা হয়তো বা খারাপ। কিন্তু স্টিফেন কোসন তো তার লেখার মধ্যে দ্য স্কুল অফ অ্যাবাসের মধ্যে তিনি এটা বলতেছেন সকল কবিতাই খারাপ। এখন কি সকল কবিতা খারাপ? না, আসলে যুক্তিটা বুঝেন, মানে স্টিফেন গোসনের মতে সকল কবিতাই হচ্ছে খারাপ, কিন্তু স্যার ফিলিপ সিডনি বলতেছেন যে এই কবিতা, স্টিফেন গোসন বলতেছেন যে কবিতা মানুষকে খারাপ পথে নিয়ে যায়, কিন্তু স্যার ফিলিপ সিডনি বলতেছেন কবিতা মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, কারণ কবিতা নিজেকে নিজে সৃষ্টি করে না, কবিতাকে আরেকজন মানুষ সৃষ্টি করে যে এই কবিতাকে নষ্ট করছে। বুঝছেন কিনা? এখানে বিষয় হচ্ছে যে ইংরেজিতে আমরা যে পড়াশোনা করতেছি আসলে এখন আপনি এখানে পড়তেছেন কোন ধর্মের বিষয় নিয়ে? খ্রিস্টান। হ্যাঁ, আপনি খ্রিস্টান ধর্মের বিষয় আমি নিয়ে এখন পড়তেছেন। পর্যন্ত যেগুলো এখন পড়তেছি এগুলো শিক্ষণীয় আসলে কিছু নাই। শিক্ষণীয় অবশ্যই আছে। আপনি যদি নিজে বুঝে বুঝে পড়েন তখন আপনার কাছে কিছু কিছু আছে যে এটা শিক্ষণীয়, ঠিক আছে? এখন আপনার কাছে মনে হবে যে এটা তো আমার ধর্মে আঘাত করতেছে। আপনার ধর্মে কিভাবে আঘাত করবে ভাই? আপনি সাহিত্য সম্পর্কে আগে বুঝেন। এখন একজনে বলতেছে এই যে ইডিপাস রেক্সের ইডিপাস সি তিনি তার মাকে বিবাহ করছেন, এটা কি ওনার কাণ্ড? ছি, এটা খারাপ। কিন্তু ওনার যে ভাগ্যে ছিল, উনি নিজেও জানতেন না জোকাসটা তার মা ছিলেন। জানার পরে উনি ওনাকে শাস্তি প্রদান করছেন। তিনি ভিক্ষুক বেশে রাজদরবার থেকে বের হয়ে গেছেন চোখ অন্ধ করে, যখন তিনি জানতে পারছেন তিনি তার মাকে বিবাহ করছেন। তারপরেও আমাদের লিটারেচারের কিছু স্টুডেন্ট আছে যে কাহিনী বুঝার পরে ছি, ইডিপাস কিভাবে তার মাকে বিবাহ করে। তো এটা মানুষের ভাগ্যে হতেই পারে। আপনার ভাগ্যে হয়তো বা আপনি জানেন না একটা ইস্যু, আপনি জানেন না, এটা অজানা স্বার্থে করছেন, তো এটা কি আপনার দোষ নাকি হচ্ছে এটা আপনার ভাগ্যের কারণেই হয়েছে? তো এটা কি আপনাকে শিক্ষা দেয় না যে মানুষের ভাগ্যের কারণে তার সাথে কতগুলো জিনিস ঘটে? জি আপু, অবশ্যই আপনি যখন এটাকে ডিপলি চিন্তা করবেন, আপনি দেখলে ছি, এটা কিভাবে হইছে, এটা কেন হইছে, এটা তো ওইভাবে লেখা ছিল। আপনাকে আগে ডিপলি জানতে হবে। শুধুমাত্র একটা যে এটা খারাপ, ছি 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 আমি পড়বো না, এটা বুঝতে বিশ্রী লাগতেছে, পড়তে বিশ্রী লাগতেছে, লিটারেচার পড়েন, ডিপলি পড়েন, যখন বুঝবেন তখন মনে হবে যে না, এটার মধ্য থেকে আপনাকে সঠিক পথ দিচ্ছে বা আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ, কিছু কিছু কবিতা আছে যেটাতে অতিরিক্ত অতিরঞ্জিত করে, সেটা খারাপ বলা যায়, কিন্তু ফুল সাহিত্যকর্মে যে খারাপ সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। এখানে যে আপনাকে কিছুই শিক্ষা দেয় না সেটা কিন্তু না, আপনাকে কবিতার মাধ্যমে অনেক কিছু শিক্ষা দেয়। জি আপু, অনেক ভালো কিছু বলেছেন। আপনি আমি আমি কিন্তু মানে এইভাবে বলি নাই, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলছি, ঠিক আছে? আসলে এখন আমাদের আপনি মধ্যে পড়তেছেন, আপনি যদি একটা বিধর্মী বই পড়ে আপনি আশা করেন যে এখানের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো কিছু লেখা থাকবে, এই আশা করাটাও তো আপনার অন্যায়। আপনি জেনে শুনেই তো ভর্তি হয়েছেন যে এটা ইংলিশ খ্রিস্টানদের ধর্ম, ইংল্যান্ড তৈরিকৃত, যেটা লেখা থাকবে আমাদের এখানে এটাই পড়তে হবে। তো আপনার এখানে তো এই জিনিসগুলো পাওয়ার আশাটাও করাটা বড় অন্যায়। কারণ আমরা মানে বর্তমান হচ্ছে স্নাতকে পড়তেছি, স্নাতকে এগুলা মানে এমন এমন বিষয় পড়তেছে যেগুলো আর কি যদিও বা মেনে নিতে নিতে হচ্ছে, এগুলো মানার মতো না। আর আমি
এত কিছু জানতাম না যে আসলে ইংলিশে পড়তে গেলে আবার এগুলো পড়া লাগবে। আপনি যখন আলো আপনার কাছে না থাকবে, অন্ধকার যখন না থাকবে, তখন আপনি আলোর মূল্য বুঝতে পারবেন না। একটা ধর্ম সম্পর্কে না জানলে আপনার ধর্ম যে বেস্ট, আপনি সেটা কাউকে বুঝাতে পারবেন না। ঠিক আছে, তো আপনাকে সবগুলা এই যে হুজুররা তারা কিভাবে ব্যাখ্যা দেয়, অবশ্যই তারা হচ্ছে অন্য ধর্মের বইগুলা পড়ছে, ওই অনুযায়ী কিছু সংখ্যাও দিতে পারতেছে। আপনি এটা ভালো না, এটা পড়বো না, এটা পড়ে কিভাবে ব্যাখ্যা দিব, এই ধর্মটাই ভালো না, ওইটা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে, তারপরে গিয়ে আপনি আরেকজনের সংজ্ঞা দিতে পারবেন। ধরেন আপনাকে একজন বিধর্মী জিজ্ঞেস করলো এই টপিক সম্পর্কে, এখন তার টপিকটা বা তাদের ধর্মে কি আছে সেটাই যদি উল্লেখিত না থাকে, আপনি তাকে কিভাবে বুঝাবেন যে আপনাদের এই জিনিসটা ভুল, আমাদের এই জিনিসটা রাইট। আপনি ক্লাস কন্টিনিউ করেন। না না, সমস্যা নাই, আপনার কাছে কিন্তু এখানে প্যারাডাইস লস্ট আছে, সেটা পড়লে মনে হবে আরো বিশ্রী। দ্য প্যারিকুইন কবিতা পড়লে আপনার কাছে আরো বিশ্রী মনে হবে। এবং অ্যান্ড্রেয়া ডেল সার্তোর তার একটা কবিতা আছে মাই মিস্ট্রেস আইস, যেটা আমি নিবও না, পুরুষদেরকে অবশ্যই সেটা হচ্ছে নেওয়ার, আমাদের পুরুষ টিচার আছে উনি নিবে, আর মহিলাদের জন্য সেটা আমি নিব, মাই মিস্ট্রেস আইস কবিতা। তো ওই জায়গায় আরো খারাপ জিনিস উল্লেখ করা আছে। অ্যাডাল্ট হয়েছেন, এগুলা পড়তে হবে, স্বাভাবিক বিষয়। লিটারেচারের স্টুডেন্ট এত লজ্জা পেলে হবে না, আরো পুরুষ মানুষ। লজ্জার কিছু নেই আসলে আপু, এই বয়সে এসে এগুলো সবাই জানে। এমন কতগুলো বিষয় আবার মানে পড়াটাও আসলে কেমন লাগে, এই জন্য আর কি বললাম। আপনি পড়ান। ঠিক আছে, এরপরে দেখেন অ্যাবাউট প্লেটো। প্লেটো জন্মগ্রহণ করেন 427 বিসিতে, তিনি মৃত্যুবরণ করেন বিসি এবং এডি, সেটা আগেই বুঝাইছি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, হোয়াট ইজ বিসি? আপু বুঝছি, সেদিন পড়াইছিলেন। তিনি মৃত্যুবরণ করেন 348 বিসিতে। তিনি একজন ফিলোসফার ছিলেন, তিনি অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আইডিয়ালিজম ইন ফিলোসফি। হি ওয়াজ এ রাইটার অফ দ্য বুক রিপাবলিক। ঠিক আছে, সাম স্পেশাল আর্গুমেন্টস ইন ফেভার অফ পোয়েট্রি। এই যে তিনি কবিতাকে রক্ষা করার জন্য কিছু যুক্তি দেখাইছেন, সে যুক্তিগুলো এখানে তুলে ধরা হলো। একটা হচ্ছে মিডিয়াম অফ লার্নিং। মিডিয়াম অফ লার্নিং বলতে কি বোঝায়, এটা দ্বারা স্যার ফিলিপ সিডনি বুঝিয়েছেন যে পোয়েট্রি হচ্ছে একটা শিক্ষার মাধ্যম। যেমন একটা শিশু ছড়ার বা ছন্দের মাধ্যমে কিছু শেখানো হয়। অ্যারিস্টটল তার পোয়েটিক্স এর মধ্যে বলেছেন একজন মানুষের অনুকরণের মাধ্যমে শেখে, এবং এটার পাশাপাশি ছন্দ থাকতে হয়। ছন্দের মাধ্যমে কিছু শিখলে সেটা অনেক তাড়াতাড়ি মানুষ বুঝে যায় এবং নিজের আয়ত্তেও আনতে পারে। তাই স্যার ফিলিপ সিডনি বললেন কবিতায় এই গুণকে কখনো এড়িয়ে যাওয়া যায় না। এটা কি আরেকবার বলি, যে তিনি বলতেছেন এই যে ছড়ার মাধ্যমে, আপনি ছোট্ট থাকতে যখন মুক্তবে গিয়েছিলেন তখন আপনি কবিতা বা কোরআন মাজিদটা যেভাবে পড়ছেন, তখনকার সময় সূরাগুলা কি আপনি ভুলে যেতে পারেন? আপনার কিন্তু মেমোরাইজ থাকে, বুঝে পড়েন আর না বুঝে পড়েন। রেগুলার হুজুরে আপনাকে যখন মুক্তবে সূরাগুলা পাঠ করাইছিল, তখন কিন্তু আপনার কিছু কিছু হইল সেটা মাথায় গেঁথে গেছে, এবং সেটা আপনি কখনোই ভুলবেন না। যে এই যে আপনি নামাজে সূরা ফাতিহা পড়েন, তখন কিন্তু আপনার এটা কখনোই ভুল হবে না, ভুল হয় না, কারণ আপনি এটা পড়তেছেন কবিতা আকারে। আপনার স্যার ফিলিপ সিডনি বলতেছেন যখন কোনো কিছু কবিতা আকারে বা ছড়া আকারে শেখা হয়, সেটা খুব তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারে। এবং অ্যারিস্টটল তার পোয়েট্রিক্সের মধ্যে এটা উল্লেখ করেন যে একজন মানুষ আরেকজন মানুষকে অনুকরণ করে শিখে, পাশাপাশি সে ছন্দের মাধ্যমেও শিখে, বা এই যে কবিতার মাধ্যমে শিখে, যেটা সে তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারে, কখনো সে ভুলে না। সেটাকেই বলা হয় মিডিয়াম অফ লার্নিং। স্যার ফিলিপ সিডনি একটা যুক্তি দেখান যে কবিতা হচ্ছে মিডিয়াম অফ লার্নিং। এটা বুঝছেন কিনা ভাইয়া, বুঝছেন কিনা? আচ্ছা, অ্যান্টিকিউটি। অ্যান্টিকিউটি অর্থ হচ্ছে প্রাচীন। ইনি বলতেছেন এই যে কবিতা, সেটা হচ্ছে সব থেকে প্রাচীন একটা বিষয়। সেটা হচ্ছে ধরেন আপনার প্রত্যেকটা সাহিত্যেই কবিতার মাধ্যমে শুরু হয়েছে, সেটা প্রাচীন কাল থেকেই শুরু হয়েছে। বাট একটা শর্ট কোশ্চেনও আছে যে
ইন্ডিয়ার একটা বর্বর জাতি, যেখানে তারা সবগুলা মানুষ মানে কোনো মানুষেরকে তারা দেখতে পারতো না বা মানুষের উপর অত্যাচার চালাইতো, কিন্তু তিনি এখানে এটা উল্লেখ করেন যে ওই বর্বর জাতিরাও কিন্তু কবিতাকে ভালোবাসছে এবং ওই বর্বর জাতিরাও কিন্তু কবিতাকে সম্মান দিয়ে কথা বলতেছে। তো অ্যান্টিকিউটি মানে হচ্ছে সব থেকে প্রাচীন। এই কবিতা হচ্ছে প্রাচীন একটা বিষয়, কারণ প্রত্যেকটা সাহিত্যই শুরু হয়েছে কবিতার মাধ্যমে। এই দুইটা সংজ্ঞা বুঝতে পারছেন কিনা? তারপরে দেখেন ইউনিভার্সালিটি। ইউনিভার্সালিটি অর্থ সবার কাছে গ্রহণযোগ্য। স্যার ফিলিপ সিডনি বলতেছেন যে এই যে কবিতা, সেটা সবাই গ্রহণ করে, যারা বর্বর জাতি, খারাপ জাতি, সবার কাছে কবিতা গ্রহণযোগ্য। সবাই কবিতার মাধ্যমে পড়তে পছন্দ করে। ঠিক আছে, মা সকল মানুষ, ধনী গরিব, রাজা রানী, সকল স্তরের মানুষ কবিতাকে ভালোবাসে। এটা বুঝছেন কিনা? এটা কিন্তু কোশ্চেনে আসে, মেমোরাইজ করবেন। প্লাস আমি একটা কোশ্চেন আজকে দিব, দেখবেন তখন আপনি এটা পড়লে ওটা আপনার 2 মিনিট লাগবে মুখস্থ করার জন্য। বুঝতে পারছেন? সবগুলো তো দেওয়া পসিবল না, কারণ আপনাদের সেশনে হচ্ছে খুব একটা সেন্স হবে না, তখন হয়তো আবার আমরা সাজেশন মেক করার জন্য 2-1টা কোশ্চেন মেক করব, বাট বাকিগুলো ঠিকই আছে। তো ফ্রিতে আমরা সবগুলা নোট শো করব না, বুঝছেন? 1-2টা দিব অবশ্যই, দেখার জন্য আমরা 1-2টা দিব। বা 20-21 সেশনের জন্য তাদের এক্সামের আগের দিন আমরা সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসবেই মাস্ট বা আসার সম্ভাবনা আছে, মাস্ট না বা আসার সম্ভাবনা যেগুলো আছে সেগুলো আমরা গ্রুপে ফোকাস করব। বাট আস্তে আস্তে সবগুলা ফ্রিতে দেওয়া তো পসিবল না, কেউ দেয় না। ঠিক আছে, তারপরে দেখেন ডিভাইন ক্যারেক্টার অফ পোয়েট্রি। এটার দ্বারা স্যার ফিলিপ সিডনি বুঝিয়েছেন কবিতার মধ্যে ঈশ্বর প্রদত্ত বা এই যে ডিভাইন ক্যারেক্টার অফ পোয়েট্রি, তিনি বলতেছেন একজন কবির মধ্যে অবশ্যই ঈশ্বর প্রদত্ত একটা গুণ আছে, তা না হইলে সে কবিতা লিখতে পারতো না। একজন কবি গাছ দেখে যে চিন্তা ভাবনা করতে পারে, আপনি কি সেটা চিন্তা ভাবনা করতে পারবেন? একজন কবি তার কবিতা সম্পর্কে প্রকৃতি দেখে এসে যে চিন্তা ভাবনাগুলো করে, আপনার মাথায় হয়তো ওই জিনিসগুলোও আসবে না। তো তিনি বলতেছেন এই কবিদের মধ্যে নিশ্চিত আকারে ঈশ্বর প্রদত্ত একটা গুণ রয়েছে, যে গুণের কারণে তারা কবিতাগুলা লিখতে পারতেছে। এটাকে বলা হয় ডিভাইন ক্যারেক্টার অফ পোয়েট্রি। বুঝছেন কিনা? এইগুলা আরেকবার দেখে নেবেন যে হচ্ছে কবিতা মিডিয়াম অফ লার্নিং, তারপরে হচ্ছে তিনি বলতেছেন কবিতা হচ্ছে অ্যান্টিকিউটি, কবিতা হচ্ছে ইউনিভার্সালিটি, কবিতা হচ্ছে ডিভাইন ক্যারেক্টার অফ পোয়েট্রি। স্যার ফিলিপ সিডনি পোয়েট্রিকে ডিফেন্স করতে গিয়ে পোয়েট্রিকে 3 ভাগে বিভক্ত করছেন। একটা হচ্ছে রিলিজিয়াস কবিতা, আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল কবিতা, আর একটা হচ্ছে ইমাজিনেটিভ কবিতা। ঠিক আছে, এই যে রিলিজিয়াস যে কবিতাগুলা, সেগুলা ধর্মীয় কবিতা। যেহেতু ধরেন আপনিও মুসলিম ধর্মের মানুষ, আমিও মুসলিম ধর্মের মানুষ, মুসলমান ধর্ম বা আল্লাহকে প্রশংসা করে যদি কোনো কিছু লেখা হয়, সেটা নিয়ে তো আমার কোনো দ্বন্দ্বের প্রশ্নই ওঠে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে স্যার ফিলিপ সিডনি যেহেতু একজন খ্রিস্টান ধর্মের এবং স্টেফেন গোসন তিনিও একজন খ্রিস্টান ধর্মের, তো একজন ধর্মীয় কবিতা যেগুলো হয় সে কবিতা নিয়ে স্টেফেন গোসনের তো কোনো কোশ্চেনে বা কোনো অভিযোগ আনার কোনো কথাই না। ঠিক আছে, ফিলোসফিক্যাল মানে কি? স্যার ফিলিপ সিডনি বলেন স্টেফেন গোসন ফিলোসফিক্যাল কবিতাগুলোকে নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নাই, কারণ এই যে ফিলোসফিক্যাল মানে হচ্ছে সেটা বাস্তব ভিত্তিক কবিতা। এখন বাস্তব ভিত্তিক যে কবিতাগুলো লেখা হয় সেই কবিতাগুলো খারাপ, সেটা কি স্টেফেন গোসন বলতে পারবে? পারবে না। তাই তিনি বললেন এই যে রিলিজিয়াস কবিতা নিয়ে কখনো স্যার স্টেফেন গোসন অভিযোগ করতে পারবে না, এবং যেটা বাস্তব ভিত্তিক কবিতা ওইটা নিয়েও হয়তো বা স্যার স্টেফেন গোসন কখনো অভিযোগ করতে পারবেন না। ইমাজিনেটিভ, কল্পনীয়। স্যার ফিলিপ সিডনি বলেন স্টেফেন গোসনের রিলিজিয়াস এবং ফিলোসফিক্যাল কবিতাগুলা নিয়ে অবজেকশন না থাকলেও তিনি হয়তো বা এই যে কল্পনা করে যে কবিতাগুলা লেখা হয় ওই কবিতার উপর অভিযোগ করেছেন। কিন্তু স্যার ফিলিপ সিডনি বলেন এই ইমাজিনেটিভ পোয়েট্রির বিভিন্ন ধরনের হয়ে থাকে।
একটা হচ্ছে প্যাস্টোরাল পোয়েট্রি, গ্রাম্য জীবন নিয়ে হয়ে থাকে। ট্রাজিক পোয়েট্রি, দুঃখ নিয়ে কবিতা হয়ে থাকে। ব্যালার্ড, যেটা অতিরিক্ত বড় হয়। কমিক পোয়েট্রি, হাস্যরসাত্মক, সনেট এক্সেট্রা। স্যার ফিলিপ সিডনি বলেন, হয়তোবা স্টিফেন গ্রসন এমন একটি কবিতা পড়েছেন যেটা সেরকম মানের কবিতা নয়, তাই বললেন তিনি প্রত্যেকটা কবিতার উপর দোষ দিতে পারেন না। একজন কবির লেখা খারাপ হলেই যে প্রত্যেকটা কবি খারাপ লিখছেন সেটা তো কেউ বলতে পারবে না। ঠিক আছে, এটা বুঝছেন কি না জি ভাইয়া? ক্লিয়ার? মোটামুটি এখানেই শেষ। অ্যানাপোলজি ফর পোয়েট্রি নিয়ে আর কোনো ইয়ে নাই এখন। প্রশ্ন কি এখান থেকে হবে আপু? বলেন, একজন একজন করে কোশ্চেন করেন, আমি সবার কোশ্চেনের আনসার দেবো। বলেন, আগে আপু বলেন। প্রশ্ন কি আপনি যতটুকু পড়েছেন এর বিরুদ্ধ থেকেই হয় আপু? এটার বাইরে খুব একটা কোশ্চেন আসে না, এটার ভিতর থেকেই আসে। আপনি যদি বিষয়কে সেশনের সাজেশনটা আমি এখন আপনাকে যদি দেখাই, 1 মিনিট, এখন এটা তো গেলে আবার চলে যায় না। আচ্ছা দেখেন, ইন্ট্রোডাকশন টু সাজেশন, দেখেন আপনাদের জন্য সাজেশন হয়তো বা একটা দুইটা কোশ্চেন ব্যতিক্রম হয়, বাট সাজেশন সেমই থাকে। 2-3টা কোশ্চেন, সেটা প্রতিবার আমরা একটু চেঞ্জ করে দেব, যেটা হচ্ছে এক্সামে আসে সেটার পরিপ্রেক্ষিতে সাজেশন। দেখেন, হ্যাঁ, আমাদের লেখাগুলা আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী লেখা। আপনি যদি আনসার শুধু একটা এখানে শো করবো, দাঁড়ান, যে বলতেছে হোয়াই ডিড সিডনি রাইট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, সিডনি কেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখছেন সেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল কিনা। হোয়াট ইজ দ্য রুল বার্স অর রাইম পোয়েট্রি, এই যে কবিতার যে ছড়া সম্পর্কে কিছু উল্লেখ করছিলাম কিনা। হোয়াট ইজ দ্য সিডনি অ্যাসেসমেন্ট অফ ইংলিশ পোয়েট্রি অফ হিজ টাইম, যে সিডনি কেন তার সময়কার, এটা কিন্তু ওই যে সংক্ষিপ্ত আকারে একটা কোশ্চেন, যদিও বা আনসার দেখলে আপনি বুঝবেন যে এটা ওইখানে অন্তর্ভুক্ত ছিল, হ্যাঁ, যেটা আমরা তৈরি করছি। এইটারও আনসার আপনি যখন আমাদের ইংলিশ আনসারগুলো দেখবেন তখন আপনি বুঝবেন যে এটা এখানে ছিল, বাট আপনার একটু বুঝতে অসুবিধা হয়, বাট এটা ওইখানে ছিল। সেটা হচ্ছে আমি যখন আপনাকে ইংলিশ আনসার শো করব তখন দেখবেন। তারপরে দেখেন, হোয়াট আর দ্য চার্জ ব্রট অ্যাগেনস্ট কন্টেম্পোরারি পোয়েট্রি দ্যাট ফিলিপ সিডনি রিফিউটেড, কোন অভিযোগগুলার আনসার স্যার ফিলিপ সিডনি দিয়েছিলেন, যেটা হচ্ছে স্টিফেন গ্রসন আনছিলেন। এটা ওইখানে ছিল কিনা। এটা হচ্ছে শর্ট সাজেশন, ঠিক আছে। এবার দেখেন ব্রডগুলা, এই অ্যান্টিকুইটি ছিল কিনা, এটার ব্যাখ্যা দিছিলাম কিনা। ইউনিভার্সালিটি ব্যাখ্যা হয়েছিল কিনা। এখানে বলতেছে ডিসকাস সিডনিজ ভিউ অন দ্য অ্যান্টিকুইটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ পোয়েট্রি, ডিসকাস ইন ডিটেল দ্য মোরালিটি অফ পোয়েট্রি অ্যাজ মেনশনেড বাই সিডনি ইন হিজ অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। কোশ্চেনটা ব্যাকগ্রাউন্ডে পড়ছেন কিনা। দেখেন, what charges are brought against poetry and how does Sydney defend those, এই যে কোন অভিযোগগুলা আনা হয়েছিল এবং কিভাবে স্টিফেন গ্রসন সেটার আনসার করছিলেন বা ডিপেন্ড করছিলেন, এটা ব্যাকগ্রাউন্ডে ছিল কিনা। হ্যাঁ, ফিলোসফি সম্পর্কে কিছু ছিল কিনা, ফিলোসফার, হ্যাঁ একটু আগে পড়লেন, এটাও এটার ভিতরে অন্তর্ভুক্ত। তারপরে দেখেন এই যে পাংশন, কবিতার যে পাংশন, মাত্র যেগুলা পড়লেন, কবিতা হচ্ছে মিডিয়াম, কবিতাকে বলা হয়, ওই যে 4-5টা পড়াইলাম না, যে কবিতাই হচ্ছে মূল শিক্ষার মাধ্যম, যেগুলা হচ্ছে তিনি উল্লেখ করছিলেন যে 4টা, ঠিক আছে, ওইগুলাইকে ফাংশন বলা হয়। বুঝছেন কিনা। আচ্ছা, তার থেকে ভালো আমি আপনাকে 1-2টা আনসার স্টিফেন গ্রসন সম্পর্কে দেখাই, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন
যে আমাদের আনসারের নোটগুলা 1 মিনিট দেখাই দাঁড়ান, যদিও বা সব শুরু করা যাচ্ছে না, বাট দাঁড়ান। আপনি পড়ানোর পর বিষয়গুলো আরো সহজ লাগে। কি বললেন? আপনি যে ক্লাস নেওয়ার পর ওই বিষয়গুলো করলে আরো সহজ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। লিঙ্গুইস্টিক্স তো যখন আমাদের ক্লাস করার পরে লিঙ্গুইস্টিক্স আপনার মেবি সব থেকে ইজি যেটা লাগবে সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স, কারণ সেটা অঙ্কের মতো রুলস পারলেই হয়ে যায়। তো লিঙ্গুইস্টিক্সের আমাদের সবগুলো ডিটেলসই লেখা আছে, এই যে ক্রিটিসিজমের মতোই। আপনি প্রিপেস টু শেক্সপিয়ারও যখন ক্লাস করবেন তখন আপনার মনে হবে যে আপনি এটা সব কিছু পড়ে আসছেন। দেখেন, ইন্ট্রোডাকশন। স্যার ফিলিপ সিডনি জন্মগ্রহণ করেন 13 নভেম্বর 1554 সালে এবং মৃত্যুবরণ করেন এত সালে। আচ্ছা দেখেন, দেখলে ইজি হবে, সেটা তো পরবর্তীতে কোনো ক্লাসে। অ্যাবাউট ইন্ট্রোডাকশন, এতটুকু কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডেই ছিল, যেটা আমি ওইখান থেকে এখানে উল্লেখ করছি, দেখছেন কিনা? তারপরে দেখেন অ্যাবাউট স্কুল অফ অ্যাবাস, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে ছিল, যে স্টেফেন গোসন কখন জন্মগ্রহণ করছে, কি কি ছিল, এটা দেখছেন কিনা? অ্যাবাউট অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা নিয়ে আমাদের অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির ব্যাকগ্রাউন্ডে ছিল, দেখছেন? আচ্ছা, অ্যান্টিকিউটি এবং ইউনিভার্সালিটি যেটা, সেটা হচ্ছে ওইখানে উল্লেখ করা ছিল, আমরা ওইখান থেকে এখানে ট্রান্সলেট করছি। তারপরে এটাও সেম, সেম বলতে ব্যাকগ্রাউন্ড থেকে এই পর্যন্ত কোশ্চান তো সেমই আসছে, তারপরে পিছনের যে বা লাস্টের যেগুলো আছে সেগুলো একটু চেঞ্জ হয়েছে, শেষ। আবার এটাও সেম একই রকম, শুধু একটা কোশ্চান একটু, এই তো যে ফাংশনগুলো বললাম এই পর্যন্ত সবটারে সেম। তারপরে এখানে দেখেন মিডিয়াম অফ লার্নিং, অ্যান্টিকুইটি, ইউনিভার্সালিটি, ডিভাইন ক্যারেক্টার, পোয়েট্রি সুপেরিয়র দেন হিস্টোরি অ্যান্ড ফিলোসফি। কবিতা হচ্ছে হিস্টোরি এবং ফিলোসফি থেকে উন্নত। এটা কেন? কারণ তিনি বলেন যে একটা ফিলোসফি যেটার মধ্যে আপনার বাস্তবিক কাহিনীগুলো তুলে ধরা হয়, হিস্টোরি একজন ঐতিহাসিক ব্যক্তির যে কি ঘটছে পূর্বে সেটা তুলে ধরা হয়, কিন্তু কবিতার মধ্যে সব কিছুই তুলে ধরা হয়। তাই কবিতা হিস্টোরি এবং ফিলোসফির থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ডের বাইরে কোশ্চেন আসে না, যতটুকু ইয়ে করছি ওই অনুযায়ী। আজকের জন্য আল্লাহ হাফেজ। আমার কোশ্চেনটা ছিল যে আপনার মেইন টেক্সট একটু বলাবেন না? আবার মূল বই যে আছে আমাদের, আমরা মূল বই থেকে কেন ক্লাস নিব যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি সবগুলা পড়তেছেন? আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসে সেটা ট্রান্সলেট হবে, প্লাস আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা ওই মূল বই টেক্সট পড়েই তৈরি করছি। মূল বই, শুধু মূল বই না, আমরা বিদেশি বইও পড়ে তৈরি করছি। যখন এই নোটগুলো মেক করছি তখন পাকিস্তানের ভাইয়াদের কাছ থেকেও তাদের বইয়ের পিকচার এনে আমরা এগুলা লিখছি। লিঙ্গুইস্টিক্সের যেটা, সেটা হচ্ছে ধরেন, আপনি জানেন কি না জানি না, বিদেশিদের সাথে আমাদের লিটারেচারের সাহিত্যের বইয়ের মিল রয়েছে। তো আমরা যখন নোটগুলা তৈরি করতাম তখন আমাদের গ্রুপে কিছু কিছু ভাইয়া ছিল, আমাদের বইয়ের সংকট পড়লে আমাদের এখান থেকেও কিছু দেখা হইতো, আবার ওনাদের কিছু কিছু বই আছে ওইটা দেখেও আমরা দেখে দেখে তারপরে এগুলা করছি, ঠিক আছে? তো শুধুমাত্র যে বই, আমরা কি বই পড়ি নাই, আমরা বই পড়েই তো ব্যাকগ্রাউন্ডগুলো লিখছি। এখন আপনাকে ওইটা ট্রান্সলেট করতে গেলে আমাকে তো 10-12টা মেন বুক পড়াতে হবে। ন্যাশনাল থেকে তো আপনাকে নির্ধারিত করে দেয় নাই যে এই বুকটাই বেস্ট বা এই বুকটাই হচ্ছে 9-10-এর মতো যে এটাই হচ্ছে মেন বুক, সেটা কি দিছে? তো আমরা অনেকগুলা বই পড়ার পরে এই কালেকশনগুলা করছি। এখন আপনি কোন বই থেকে পড়তে চাচ্ছেন বলিয়েন, আমরা ওই বইয়ের ইংলিশ দেখে দেখে পড়ে দেবো, না সমস্যা। ধন্যবাদ।
আচ্ছা, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।